নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল অ্যান্ড ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ ইজ ব্যাক এবং এই ম্যাচ উইকে বেশ কিছু এক্সাইটিং ম্যাচেস রয়েছে এবং তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস উইল বি অবশ্যই লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ এবং প্যারিস সান জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ। আগামীকাল ভোর রাতে কিন্তু রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল এবং প্যারিস সান জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ, এবং এই দুটো ম্যাচেস ছাড়াও কিন্তু আরো অনেক এক্সাইটিং ম্যাচেস রয়েছে এবং সেই ম্যাচগুলি নিয়ে কি সব কি ফ্যাক্টস সেগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। সুতরাং আপনারা যারা ইউরোপিয়ান ফুটবল ফ্যান্স অবশ্যই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন এবং শেয়ার করুন বাকিদের সাথে। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা যে ইউরোপিয়ান ফুটবল নিয়ে কাজ করা, সেটা কিন্তু আরো বাড়তি ইন্সপিরেশন পাবে যদি আপনাদের থেকে আমরা ভালো রেসপন্স পাই। তো চলুন আর সময় নষ্ট করবো না, এবার শুরু করে দেবো। আর প্রথম যে ম্যাচটা নিয়ে কথা বলতেই হচ্ছে সেটি হলো রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল। কারণ দিস ইজ মোর দেন আ ম্যাচ, তার কারণ অ্যানফিল্ডে ম্যাচটা হবে, লিভারপুলের হোম ম্যাচ। অবশ্যই লিভারপুল ভালো ফর্মে নেই, আমরা সকলেই জানি। শেষ 8টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ হেরেছে লিভারপুল, কিন্তু তার কন্ট্রাস্টিং ফর্ম রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ খুবই ভালো ফর্মে রয়েছে এবং জাভি আলোনসোর দল কিন্তু রিসেন্টলি এল ক্লাসিকোতে তারা বার্সেলোনাকে হারিয়েছে। সুতরাং সেটা কিন্তু একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে এই রিয়াল মাদ্রিদকে, এবং তার সাথে সাথে শেষ ম্যাচেও লা লিগাতে তারা বেশ ভালো করেছে, ভ্যালেন্সিয়াকে হারিয়েছে তারা। কারণ দেখতে গেলে কম্পারেটিভলি কিন্তু বেশ ভালো ফর্মে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এর থেকেও যেটা আরো বেশি কিছু ইন্টারেস্টিং এই ম্যাচটা ঘিরে, সেটি হলো লিভারপুলের দুই প্রাক্তনীর হোম কামিং হবে এই অ্যানফিল্ডে। এক হলো অবশ্যই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, যিনি লাস্ট ট্রান্সফার উইন্ডোতে লিভারপুল ছেড়ে রিয়ালে সই করেছেন, এবং অবশ্যই জাভি আলোনসো, যিনি এখন রিয়াল মাদ্রিদের হেড কোচ। জাভি আলোনসো লিভারপুলে পাঁচটি বছর কাটিয়েছে, মেমোরেবল ইয়ার্স। সুতরাং তার জন্য একটু ইমোশনাল হবে এই হোম কামিংটা, এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের ক্ষেত্রেও একটু অন্যরকম হবে, কারণ এইটা দেখার বিষয় হবে ট্রেন্ট যখন অ্যানফিল্ডে নামবে তিনি আদৌ ফার্স্ট ইলেভেনে থাকবে নাকি সেটা নিয়ে ডাউট রয়েছে, কারণ সদ্য তিনি চোট সারিয়ে ফিরেছেন। ট্রেন্টকে কিভাবে রিসিভ করবে অ্যানফিল্ডে লিভারপুলের ভক্তরা, সেটাও দেখার হবে। কারণ তিনি যখন লিভারপুল ছেড়ে যখন রিয়ালে সই করেছিলেন 5 বছরের কন্ট্রাক্টে, লিভারপুলের ফ্যান্সরা একেবারেই ভালোভাবে রিসিভ করেনি ব্যাপারটা। তারা সকলে একটু হতাশ হয়েছিলেন যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড একেবারে চাইল্ডহুড এজ থেকে তিনি লিভারপুলে ছিলেন এবং লিভারপুল তাকে অনেক কিছু উপহার দিয়েছে। ইউসিএল জিতেছে লিভারপুলের হয়ে। তো সেই ট্রেন্ট আলেকজান্ডার যে লিভারপুল ছেড়ে রিয়েলে সই করে, সেটা একেবারেই ভালোভাবে রিসিভ করেনি ফ্যান্সরা। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিসেন্টলি একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে ইট ডাজন্ট ম্যাটার হাউ দ্য ফ্যান্স রিসিভ হিম, মানে অর্থাৎ লিভারপুলের ভক্তরা তাকে যেভাবেই রিসিভ করুক না কেন, তাকে যেভাবেই ক্রিটিসাইজ করুক না কেন, তিনি কিছু একেবারেই মনে করেন না। তিনি সারা জীবন মনে করেন যে লিভারপুলের এই জার্নিটা তার কাছে মেমোরেবল হয়ে থাকবে। সুতরাং এখনো তার মনে কিন্তু সেই ভালোবাসাটা রয়েছে লিভারপুলের প্রতি। তো অবশ্যই দেখার হবে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে কিভাবে রিসিভ করে লিভারপুলের ভক্তরা। কিন্তু এই ম্যাচ ঘিরে আরো অনেক কিছু রয়েছে। অবশ্যই ইটস অ্যান ইমোশনাল রিটার্ন ফর জাভি আলোনসো অ্যাজ ওয়েল। যেটা আমি বললাম, জাভি আলোনসো অনেকগুলো বছর কাটিয়েছে, এবং ডিওগো জোটা আমরা সকলেই জানি সেই মর্মান্তিক ঘটনা যেখানে তিনি কার অ্যাক্সিডেন্টে তিনি প্রয়াত হন, এবং সেই ডিওগো জোটাকে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন জাভি আলোনসো, ডিন হুইসেন এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এবার একটু ম্যাচে যদি ফিরে আসি, লিভারপুল যদিও একটু হলো আত্মবিশ্বাস পাবে, কারণ শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে তারা জয় পেয়েছে। আর্নে স্লটের আন্ডারে তারা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হলো, এবছর একটা তারা ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। বেশ কিছু নতুন সাইনিং হয়েছে, বেশ কিছু চেঞ্জেস হয়েছে প্লে স্টাইলে, সেগুলো এখনো পুরোপুরি কিন্তু মানাতে পারেনি সেভাবে ফুটবলাররা। তো একটু সময় লাগছে মানিয়ে নিতে, বাট লিভারপুলের এগেনস্টে স্লট অবশ্যই চাইবেন যে সেই মোমেন্টামটা ক্যারি করার। উল্টো দিকে জাভি আলোনসো, তিনিও একটা স্টেটমেন্ট উইন নিতে কিন্তু মরিয়া হবেন, কারণ তার নিজের ঘরের বলতে গেলে ফিরে এসেছেন তিনি। আর অবশ্যই যেই প্লেয়ারের উপর চোখ থাকবে এমবাপে, হয়তো এমবাপে নয় এই ম্যাচে, অবশ্যই এমবাপে ইজ আ প্রুভেন ম্যাচ উইনার, রিয়েলকে অনেক কিছু দিয়েছে এই সিজনে, প্রত্যেকটা ম্যাচেই প্রায় তার কন্ট্রিবিউশন রয়েছে। কিন্তু যখন ইটস লিভারপুল ভার্সেস রিয়াল মাদ্রিদ, অফকোর্স যেই প্লেয়ারটার দিকে আমরা সকলেই মুখিয়ে থাকবো সেটি হলো ভিনিসিয়াস জুনিয়র। আমরা যদি দেখি লিভারপুলের এগেনস্টে তার স্ট্যাটিস্টিক, শেষ 5টা ম্যাচে তার 5টা গোল রয়েছে এবং 2টো অ্যাসিস্ট রয়েছে, এবং সেই 5টা ম্যাচে যখনই ভিনিসিয়াস খেলেছে রিয়াল মাদ্রিদ 4বার জিতেছে এবং একটা ড্র করেছে। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র যখনই লিভারপুল এগেনস্টে রিয়াল মাদ্রিদ খেলেছে, এবং জাভি আলোনসো চাইবে আরো একবার ভিনিসিয়াস জ্বলে উঠুক অ্যানফিল্ডে লিভারপুলের এগেনস্টে।
এবং আরো একটা মজার ফ্যাক্ট সেটি হলো জাবি আলোনসো কোনো রকম ঝুঁকি নিতে চাননি। আসলে আমরা অনেক সময় যেটা হয় ইউসিএল এ যখন ম্যাচ ডের জন্য ট্রাভেল করে, অ্যাওয়ে ম্যাচের জন্য ট্রাভেল করে কোনো টিম, তারা হয়তো দুদিন আগে চলে আসে সেই ভেন্যুতে এবং সেই ভেন্যুতে ম্যাচ ডে -1 অর্থাৎ ম্যাচের আগের ট্রেনিংটা তারা সেই ভেন্যুতে করে এবং তারপর দিন ম্যাচ খেলতে নামে। কিন্তু জাবি আলোনসো কোনো রকম ঝুঁকি নেননি। যাতে তার টিম যাতে তার টিমকে কোনো রকম মিডিয়া প্রেশার বা কোনো কিছুতে ডিল না করতে হয়, তাই তিনি রিয়াল মাদ্রিদেই শেষ ট্রেনিং অর্থাৎ রিয়াল মাদ্রিদের একাডেমিতেই শেষ ট্রেনিংটা তিনি সেরে কিন্তু লিভারপুলের উদ্দেশ্যে তার দলকে নিয়ে রওনা দিয়েছেন। তিনি কোনো রকম ঝুঁকি নিতে চাননি, কারণ অনেক কোচেরাই আবার চায় যে ম্যাচের আগের ট্রেনিংটা যেখানে অনেক টেকনিক্যাল অনেক ট্যাকটিক্যাল ট্রেনিং করে তারা, সেটা কোনো রকম আওয়ে টিমের ভেন্যুতে তারা করতে চায় না, যাতে কোনো রকম আওয়ে টিম তাদের ট্রেনিং বা তাদের ম্যাচ স্ট্র্যাটেজি নিয়ে যদি ক্লু পেয়ে যায়। সেই কারণে তিনি এই বিষয়ে কিন্তু কোনো রকম ডাউট রাখতে চাননি। তো সেই কারণে তিনি একেবারে রিয়াল মাদ্রিদে তাদের শেষ ট্রেনিংটা সেরে কিন্তু লিভারপুল খেলতে এসেছে আর রিয়াল মাদ্রিদ। এবং এরপর যেই ম্যাচটার দিকে আমাদের সকলের চোখ থাকবে সেটি হলো প্যারিস সা জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ। আপনারা কোন ম্যাচটা দেখবেন অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, কারণ দুটোই কিন্তু এক্সাইটিং ম্যাচ। কোনটা ছেড়ে কোনটা দেখবেন সেটাই কিন্তু দেখার হবে। প্যারিস সা জার্মান ভার্সেস বায়ার্ন মিউনিখ, বেশি কিছু বলবো না, লাস্ট মিটিং এ আমরা চলে যাব। লাস্ট এই দুটি দলের মধ্যে সাক্ষাৎ হয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল এবং সেটিতে আমরা সবাই জানি জামাল মুসিয়ালা কিভাবে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল তাকে, এবং সেই ম্যাচে পিএসজি কিন্তু বায়ার্নকে প্রায় বলতে গেলে ডমিনেট করেছে এবং 2-0 হারিয়েছে। কিন্তু এদের দুজনের মধ্যে ইউসিএল এ যদি মোস্ট মেমোরেবল ম্যাচের কথা মনে পড়ে তাহলে অবশ্যই 2020 ফাইনাল। সেই ফাইনালে বায়ার্ন কিন্তু পিএসজি কে 1-0 গোলে হারিয়ে তারা কিন্তু শিরোপা জিতেছিল। কিন্তু এবার দুটো দলই কিন্তু তাদের সেরা ফর্মে রয়েছে। আমরা যদি দেখি পিএসজি তারাও ভালো ফর্মে রয়েছে এবং বায়ার্ন মিউনিখ যদি দেখি তারা শেষ 15টা ম্যাচে কিন্তু তারা আনবিটেন। সুতরাং ভিনসেন্ট কোম্পানি তিনি চাইবেন তার দলের সেই উইনিং মোমেন্টামটা ক্যারি করতে। কিন্তু পিএসজির জন্য একটা কিন্তু ডাউট রয়েছে তাদের কি প্লেয়ার উসমান ডেম্বেলেকে নিয়ে। উসমান ডেম্বেলে সদ্য চোট সারিয়ে ফিরেছে। লুই এনরিকে তাকে নিয়ে ঝুঁকি নেবে নাকি সেটাও কিন্তু দেখার বিষয় হবে। এবং নেক্সট যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেই ম্যাচ নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং কি ফ্যাক্ট রয়েছে, আর সেটি হলো নেপোলি ভার্সেস ফ্র্যাঙ্কফার্ট। কিন্তু এই ম্যাচটা ঘিরে ফ্র্যাঙ্কফার্টের ফ্যান্সরা যারা হয়তো চেয়েছিলেন যে এই ম্যাচটি আসলে হবে নেপোলির হোম ভেন্যুতে, নেপোলির এটা হোম ম্যাচ, কিন্তু ফ্র্যাঙ্কফার্টের যে ফ্যান্সরা যারা আশায় ছিলেন যে তারা নেপলসে গিয়ে তাদের দলকে সাপোর্ট করবে, অর্থাৎ আওয়ে ফ্যান্সরা তারা কিন্তু বেশ অখুশি। তার কারণ এই ম্যাচে নেপোলির স্টেডিয়ামে আওয়ে ফ্যান্সদের জন্য কোনো টিকিট রিলিজ করা হয়নি। এর পিছনে একটা কারণ রয়েছে। তার কারণ হলো 2023-ও এই দুটো দল যখন মুখোমুখি হয়েছিল তখনও কিন্তু ফ্র্যাঙ্কফার্টের যে আওয়ে ফ্যান্স তাদের জন্য প্রত্যেকটা ম্যাচে একটা নিয়ম থাকে আওয়ে টিমের জন্য একটা আওয়ে গ্যালারি দেওয়া, কিন্তু সেটা সেইবারও দেয়া হয়নি আর এবারও দেয়া হচ্ছে না। দুটো বারই কিন্তু রিজনটা কিন্তু সেম, যাতে কোনো রকম ফ্যান্সদের মধ্যে কোনো রকম ঝামেলা বা কথা কাটাকাটি বা কোনো রকম ভায়োলেন্স না ক্রিয়েট হয়, সেটাকে অ্যাভয়েড করার জন্যই এই ইনিশিয়েটিভ নিয়েছে কিন্তু ইউএফএ। সেই কারণে নেপোলি কিন্তু একটা বেশ ভালো রকম অ্যাডভান্টেজ পাবে, অর্থাৎ হোম ভেন্যুর পুরো কিন্তু অ্যাডভান্টেজটা পাবে নেপোলি। ফ্র্যাঙ্কফার্টের ফ্যান্সদের জন্য কোনো আওয়ে গ্যালারি কিন্তু বরাদ্দ করা হচ্ছে না। এটা নিয়ে কিন্তু ফ্র্যাঙ্কফার্ট ক্ষোভ প্রকাশ করেছে। তারা ইউএফএ কে চিঠি লিখে জানিয়েছে যে তাহলে ম্যাচটা একটা নিউট্রাল ভেন্যুতে করা হোক বা ক্লোজ ডোরে খেলানো হোক, কিন্তু উয়েফা সেটাকে মান্যতা দেয়নি। সুতরাং ম্যাচটি কিন্তু নেপোলির হোম ভেন্যুতেই হবে এবং ফ্র্যাঙ্কফার্টের জন্য কিন্তু কোন রকম আওয়ে গ্যালারি থাকবে না। তো বেশ ইন্টারেস্টিং, ফ্র্যাঙ্কফার্টের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং এরপর যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটি হলো স্ল্যাভিয়া প্রাগ ভার্সেস আর্সেনাল। এবং এই ম্যাচটা নিয়ে কথা বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে 2007 সালে আর্সেনালে প্রথমবার ভিজিট করেছিল স্ল্যাভিয়া প্রাগ এবং সেইবার ইউরোপিয়ান রেকর্ড করেছিল আর্সেনাল। স্ল্যাভিয়া প্রাগকে 7-0 গোলে হারিয়েছিল আর্সেনাল এবং বলতে গেলে ওয়ান অফ দ্য হাইয়েস্ট মার্জিন ভিক্টরি ইন ইউরোপিয়ান ফুটবল, অর্থাৎ রেকর্ড করেছিল আর্সেনাল। এবং আরো অনেকগুলো স্ট্যাট রয়েছে এই ম্যাচটা ঘিরে যেটাকে আর্সেনালকে একেবারে ক্লিয়ার ফেভারিট করে দেয় এবং স্ল্যাভিয়া প্রাগ যদি এই ম্যাচ থেকে অ্যাটলিস্ট কোনো আপসেট পুল করতে চায় তাহলে অবশ্যই দে হ্যাভ এন আপিল টাস্ক টু ডু। 2019 থেকে স্ল্যাভিয়া প্রাগ তারা কিন্তু একটিও ইউসিএল এ ম্যাচ জেতেনি। সুতরাং তাদের এই যে তাদের যে স্ট্যাটস একেবারেই তাদের ফেভারে নয়। এবং আরো যেটা ইন্টারেস্টিং সেটা হলো
এই স্ল্যাভিয়া প্রাগ কিন্তু তাদের ডোমেস্টিক সিজনে লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছে এবং 90 পয়েন্ট নিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ তাদের সেকেন্ড যে টিমটা ছিল তার থেকে তারা 16 পয়েন্টে এগিয়ে ছিল। সুতরাং বলতে গেলে এক কথায় ডমিনেট করেছে। রিসেন্টলি তারা বেশ ভালো রকম ফর্মে রয়েছে এবং 2019 থেকে আমি যেটা বললাম তারা একটি ইউসিএল এ ম্যাচ জেতেনি, কিন্তু এই সিজনের ইউসিএল এ তারা 3টে ম্যাচ খেলেছে এবং 3টে ম্যাচের মধ্যে 2টো ড্র করেছে। তো কম্পেয়ার টু দ্য লাস্ট ফিউ ইয়ার্স এই বছরের রেজাল্ট কিন্তু বেশ বলতে গেলে তারা ভালো একটা মোমেন্টাম নিয়ে শুরু করেছে। আর্সেনালের বিরুদ্ধে চাইবে তারা সেই মোমেন্টামটা ক্যারি করতে, কিন্তু আর্সেনালের জন্য বেশ দুশ্চিন্তা। আর্টেটা অবশ্যই একটু চিন্তিত থাকবেন, কারণ বেশ কিছু ফুটবলারকে তিনি মিস করতে চলেছেন এই ম্যাচে। কারণ তাদের যে স্টার স্ট্রাইকার গিয়োকারেস তাকে নিয়ে এখনো ডাউট রয়েছে, তিনি খেলবেন কি খেলবেন না। হয়তো খুব সম্ভবত তাকে নামাবেন আর্টেটা, তার একটা হালকা চোট ছিল আগের ম্যাচে। এবং জুবিমেন্ডি তাদের মাঝমাঠের মূল ভরসা, তিনি এই ম্যাচটা মিস করতে চলেছেন সাসপেনশনের জন্য, ইয়েলো কার্ড সাসপেনশন। গ্যাব্রিয়েল মার্টিনেলি তারও চোট রয়েছে, মাডুয়েকে তার চোট রয়েছে, কেই হাভার্টস এখনো সুস্থ হননি, মার্টিন ওডেগার্ড মাঝমাঠে আরেক ভরসা এবং গ্যাব্রিয়েল জেসাস তো তিনি এখনো বাইরে রয়েছেন। আমার মনে হয় মার্টিন ওডেগার্ডকে না পাওয়াটা অবশ্যই একটা বড় ধাক্কা হবে আর্সেনালের জন্য। এবং নেক্সট যে দুটো ম্যাচ নিয়ে কথা বলবো সেগুলো তো বেশ অনেক দেখার বিষয় রয়েছে, যেমন বোডো গ্লিম্ট ভার্সেস এস মোনাকো। আপনারা সকলেই হয়তো পল পোগবা আবার কবে ফুটবল মাঠে তাকে দেখা যাবে সেটার অপেক্ষায় রয়েছেন, আই মিন কম্পিটিটিভ ম্যাচে। আর সেটার জন্য হয়তো অপেক্ষাটা আরো একটু বেড়ে গেল, কারণ পল পোগবা যার হয়তো কথা ছিল লাস্ট যে ডোমেস্টিক ম্যাচটা খেলেছে এস মোনাকো সেটাতে তার খেলবার কথা ছিল, কিন্তু তার এখনো কিন্তু তিনি চোট কাটিয়ে ফিরতে পারেননি, তার এখনো রিকভারি প্রসেস চলছে। এবং এই যে চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা বোডো গ্লিম্টের অ্যাগেন্স্টে, সেখানেও কিন্তু পল পোগবার খেলার কোন রকম চান্সেস নেই। সুতরাং আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে পল পোগবার সেই হিস্টোরিক সেই কামব্যাকটা দেখবার জন্য, কারণ আমরা সকলে অপেক্ষা রয়েছে। তিনি 2 বছরের ব্যান কাটিয়ে তিনি আবার ফুটবলে ফেরত আসছেন, তো আমরা সকলেই মুখিয়ে রয়েছি পল পোগবা আবার কবে তাকে দেখতে পাবো ফুটবল মাঠে। নেক্সট জুভেন্টাস ভার্সেস স্পোর্টিং। জুভেন্টাসের জন্য এই সিজনটা একেবারেই ভালো শুরু হয়নি। তাদের আগের যে কোচ ছিল টুডর, তাকে স্যাক করা হয়েছে, একেবারেই বলতে পারলেন যে পারফরমেন্স ডেলিভার করতে পারেননি জুভেন্টাসকে নিয়ে। কিন্তু নতুন যাকে কোচ করা হয়েছে সেই স্প্যালেটি এসেই প্রথম ম্যাচেই কিন্তু দলকে কিন্তু জয় উপহার দিয়েছে। সুতরাং এবার দেখার বিষয় চ্যাম্পিয়ন্স লিগে তার সেই উইনিং মোমেন্টামটা তিনি ক্যারি করতে পারেন নাকি। স্প্যালেটি তার জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ থাকবে জুভেন্টাসকে আবার জয়ের সরণিতে ফেরত আনার এই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। নেক্সট অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস ইউনিয়ন সেন্ট গিওলোসি। অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ফর্মটা একটু ইনকনসিস্টেন্ট। লাস্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে আমরা যদি দেখি 4-0 তারা হেরেছিল আর্সেনালের কাছে। সুতরাং একটু তো টাফ হবেই তাদের জন্য আবার কাম ব্যাক করার জন্য, কিন্তু তাদের যে তার অপোনেন্ট হয়তো খুব একটা স্ট্রং অপোনেন্ট একেবারেই বলা যায় না। তো একটা গুড অপরচুনিটি ফর অ্যাটলেটিকো মাদ্রিদ অ্যাগেন কামিং ব্যাক টু দ্য উইনিং ওয়েজ, কারণ জয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে অ্যাটলেটিকো মাদ্রিদের জন্য। কারণ আপনারা জানেন যে 16টা টিম কিন্তু ডাইরেক্টলি কোয়ালিফাই করবে নকআউটের জন্য, আর এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদ সেই 16টা টিমের কিন্তু বাইরে রয়েছে। তারা 19 পজিশনে রয়েছে। সুতরাং তারা কিন্তু জিতলে তবে কিন্তু তাদের কিন্তু সেই চান্সেস বাড়বে ডাইরেক্টলি কোয়ালিফাই করার জন্য, অর এলস তাদের কিন্তু আবার সেই কোয়ালিফায়ার খেলে আবার নকআউট স্টেজে কিন্তু উঠতে হবে। এবং লাস্ট ম্যাচ টোটেনহাম ভার্সেস কোপেনহেগেন। টোটেনহাম একেবারেই ভালো ফর্মে নেই। প্রিমিয়ার লিগে লাস্ট ম্যাচে তারা চেলসির কাছে হেরেছে। থমাস ফ্র্যাঙ্কের দল কিন্তু একটু হলেও চিন্তায় রয়েছে তাদের ফর্ম নিয়ে, কিন্তু আবারও তাদের কিন্তু সেই অপোনেন্ট হয়তো খুব একটা চ্যালেঞ্জিং হবে না। সুতরাং এইটাই বড় সুযোগ টোটেনহামের জন্য আবার তাদের সেই চেনা ছন্দে ফেরত আসা। সুতরাং এইগুলোই ইন্টারেস্টিং ম্যাচ আজকের রাতে এবং আগামীকাল ভোর রাতে ইউসিএল ম্যাচগুলো নিয়ে যদি কথা বলতে হয়। অবশ্যই তারপরের দিনও বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ রয়েছে, সেগুলো নিয়ে আবার একটা আমরা আলাদা সেগমেন্ট করব কালকে। অবশ্যই আপনারা দেখতে ভুলবেন না এবং অবশ্যই রেসপন্স করতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আপনাদের কি মতামত, আপনাদের কি প্রেডিকশন এই ম্যাচগুলো নিয়ে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।